শুরুতে আমরা জঙ্গলে একজন শিকারীকে দেখতে পাই, যেই সেখানে বাঘ শিকার করতে এসেছে, কিন্তু তখনই বাঘটা নিজের দিকে বিপদ দিয়ে আসতে দেখে পালিয়ে যায়। আর এখানে শিকারটা বাঘের কিছু নেয়ার বদলে উল্টো অন্যদিকে স্পিডে পালাতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে শিকারটার পেছনে অজানা কোনো একটা জিনিস তাড়া করছে, এই কারণে সে এভাবে পালাচ্ছিল। আর এখানে আমরা বুঝতে পারি বাঘটা আসলে এই লোকটাকে দেখে পালায়নি, বরং সেও ওই অজানা জিনিসটাকে দেখে ভয় পেয়েছিল। এরপর লোকটা নিজের প্রাণ বাঁচাতে একটা নদীতে লাফ দেয়। তারপর সে পানি থেকে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই অজানা সেই জিনিসটা তাকে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে জঙ্গলে এমন কিছু একটা আছে যা বাঘের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর আমাদেরকে একটা মেডিকেল কোম্পানি দেখানো হয়, যা মূলত মেডিসিন তৈরি করে। কিন্তু এই কোম্পানির বস তার এমপ্লয়ীদের উপর একদম খুশি ছিল না, কারণ এখন পর্যন্ত তারা কোনো নতুন মেডিসিন বানাতে পারেনি। এখানে বস তার একজন এমপ্লয়িকে বলে, তুমি তো প্রমিস করেছিলে যে খুব তাড়াতাড়ি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য তুমি একটা মেডিসিন বানিয়ে ফেলবে, কিন্তু তারপর কি হলো? তখন সে এমপ্লয়ি, যার নাম জন, সে তার বসকে বলে যে আমি ক্যান্সারের মেডিসিন তো বানাতে পারিনি, কিন্তু আমার হাতে এমন একটা জিনিস এসে পড়েছে যা দিয়ে একসাথে অনেকগুলো রোগ সারিয়ে তোলা সম্ভব। তখন বস জিজ্ঞেস করে সেটা আবার কি জিনিস? তখন জন তার বন্ধু জ্যাককে ইশারা করে, আর জ্যাক স্ক্রিনে একটা ফুলের ছবি দেখায়। জ্যাক জানাই এই ফুলটার নাম ব্লাড অর্কিড। এটা খুবই স্পেশাল ধরনের একটা ফুল, যা 7 বছর পর ফোটে, সেটাও মাত্র 6 মাসের জন্য। আর এই ফুলের ভেতরে এমন কিছু কেমিক্যাল আছে যা মানুষের সেলের বয়স বাড়িয়ে দিতে পারে। এই ফুল থেকে তৈরি মেডিসিন ব্যবহার করলে মানুষের শরীরের সব রোগ ব্যাধি শেষ হয়ে যায়। পাশাপাশি মেডিসিন ব্যবহার করলে মানুষ অনেকদিন পর্যন্ত জোয়ান থাকে এবং দীর্ঘজীবী হয়। এই জন্য আমরা যদি কোনোভাবে ফুলটা সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে এবং আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো। কিন্তু এই ফুলটা শুধু বর্নিওর জঙ্গলেই পাওয়া যায়, আর এখন এটা শুধু আগামী 2 সপ্তাহ পর্যন্ত ফুটে থাকবে। এরপর ফুলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তাই আমরা যদি তাড়াতাড়ি এটা সংগ্রহ না করি, তাহলে পুনরায় ফুল ফোটার জন্য আমাদেরকে আরও 7 বছর ওয়েট করতে হবে। এই কথা শুনে কোম্পানির বস তার এমপ্লয়ীদের বলে, তোমরা খুব তাড়াতাড়ি বর্নিওতে যাও এবং যে কোনো মূল্যে ফুলটাকে নিয়ে আসো। এরপর ফুলটা আনার জন্য 6 জনের একটা টিম রেডি হয়ে যায় এবং তারা বর্নিওতে পৌঁছেও যায়। কিন্তু বর্নিওর জঙ্গলে যাওয়ার জন্য তাদের একটা নদী পার করতে হবে, আর এদিকে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। ওয়েদার খুব খারাপ থাকায় কেউই নিজেদের বোট পানিতে নামাতে চাচ্ছিল না। তবে ঠিক তখনই উইল নামের একজন বোটের মালিক তাদেরকে নদী পার করে দিতে রাজি হয়ে যায়, কিন্তু এর জন্য উইল বেশ মোটা অঙ্কের একটা টাকা দাবি করে। এদিকে তাদের কাছে খুব বেশি টাইম ছিল না, কারণ ফুলটা সংগ্রহ করার জন্য তাদের হাতে মাত্র 2 সপ্তাহ সময় বাকি ছিল। তাই তার উইলকে তার চাওয়া অনুযায়ী টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর তাদের জার্নি শুরু হয় এবং সবাই বোটে বসে নদীর বুক ছেড়ে জঙ্গলের ভেতরের দিকে এগোতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর জ্যাক একটা ম্যাপ বের করে উইলকে বলে, ফুলটা পাওয়ার জন্য আমাদেরকে ঠিক এই জায়গায় যেতে হবে। জায়গাটা দেখে উইল চিন্তিত হয়ে পড়ে আর বলে, তোমরা যেই জায়গায় যাচ্ছ সেটা খুবই বিপজ্জনক একটা জায়গা। পাশাপাশি এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই পথ ধরে এই ফুলের জায়গা পর্যন্ত পৌঁছানোটা অনেক রিস্কি। তখন জ্যাক জিজ্ঞেস করে, তোমার কাছে কি অন্য রাস্তা আছে? জবাবে উইল বলে, হ্যাঁ, ওই রাস্তা একদম সেফ, আর আমরা কোনো সমস্যা ছাড়াই ওই ফুলের জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু ওই রাস্তাটা একটু লম্বা, তাই সেখানে পৌঁছাতে আমাদের আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে। এই কথা শুনে জ্যাক অন্য রাস্তায় যেতে সোজা মানা করে দেয়, আমাদের কাছে একদমই বেশি টাইম নেই, তাই আমরা এই রাস্তা দিয়েই যাব। এরপর তারা এই বিপজ্জনক রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এবার এখানে টিমের একটা মেয়ে যখন নিজের রুমে যায়, তখন সে আলমারির ভেতর অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, আর আলমারিটা খুলতেই ভেতর থেকে একটা বানর তার উপর হঠাৎ লাফিয়ে পড়ে। এতে মেয়েটা ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আর বানরটা সোজা গিয়ে উইলের কাঁধের উপর বসে পড়ে। তখন আমরা জানতে পারি যে উইলি এই বানরটাকে পুষেছে এবং এর নাম রেখেছে কং। এবার সারাদিন জার্নি করার পর রাত হয়ে যায়, আর তারা নদী দিয়ে সামনের দিকে এগোতেই থাকে। তখনই বানরটা উপরে একটা গাছে আম দেখতে পায়, আর সে সেটা খাওয়ার জন্য আমটাকে ধরে ফেলে। কিন্তু এর ফাঁকে বোটটা সামনের দিকে এগিয়ে যায়, আর বানরটা ওই গাছেই থেকে যায়। এবার বানরটা বোট পর্যন্ত পৌঁছানোর জন্য জঙ্গলের রাস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই তার পেছনে কোনো একটা জিনিস ধাওয়া করে, যা দেখে বানরটা ভীষণ ঘাবড়ে যায় এবং নিজেকে বাঁচাতে সে উঁচু একটা গাছে উঠে পড়ে। অন্যদিকে পরের দিন সকালে উইল তার বানরটাকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু সে বানরটাকে কোথাও খুঁজে পায় না। এই সময় টিমের একটা মেয়ে স্যাটেলাইট ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু সিগন্যাল ঠিক মতো না আসায় সে বোটের একেবারে সাইডে চলে আসে। বোটের সাইডের ছোট গেটটা খুলে যায় এবং মেয়েটা সোজা নিচে পানিতে পড়ে যায়। এবার মেয়েটা পুনরায় বোটে ওঠার ট্রাই করতে থাকে, আর বাকিরও একটা স্টিকের সাহায্যে তাকে বোটের দিকে টানতে থাকে। কিন্তু তখনই মেয়েটার উপর একটা কুমির অ্যাটাক করে বসে, যা দেখে উইল কিছু না ভেবেই পানিতে লাফ দেয় এবং কুমিরের হাত থেকে মেয়েটাকে বাঁচানোর ট্রাই করে। এখানে উইল মেয়েটার জীবন তো বাঁচিয়ে নেই, কিন্তু কুমিরটা এবার উইলের উপর অ্যাটাক করে। তখনই উইল নিজেকে বাঁচাতে একটা চাকু বের করে এবং কুমিরটার উপর বেশ কয়েকবার আঘাত করে, যার ফলে কুমিরটা মারা যায়। আর উইল পুনরায় বোটের উপর চলে আসে।
এরপর তারা আবার সামনের দিকে এগোতে থাকে, আর এখানে আমরা দেখি কেউ একজন পানির আরও গভীরে টেনে নিয়ে যায়। এবার তারা যখন আরও কিছুটা সামনে যায়, তখনই উপর থেকে সে বানরটা তাদের খাবারের টেবিলের উপর লাফ দিয়ে পড়ে। বানরটা অনেক বেশি ঘাবড়ানো অবস্থায় ছিল, যেন সে ভয়ঙ্কর কোনো কিছু দেখে ফেলেছে। তখন উইল তাকে নিজের কাঁধে বসিয়ে শান্ত করে। এবার সামনে এগোতে এগোতে রাত হয়ে যায়। তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। ওয়েদার দেখে উইল জ্যাককে বলে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে নদীর স্রোত অনেক বেড়ে গেছে। এই জন্য আমাদের কিছুক্ষণ এখানে থেমে বৃষ্টি কমার ওয়েট করা উচিত। এই অবস্থায় যদি আমরা সামনে এগোই, তাহলে আমাদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু জ্যাক বলে যে আমাদের হাতে একদমই টাইম নেই। আমরা যেই ফুলটা নিতে এসেছি সেটা শুকিয়ে যাওয়ার আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। যদি 1 সপ্তাহের মাঝে আমরা ফুলটা সংগ্রহ করতে না পারি, তাহলে পুনরায় এই ফুল ফোটার জন্য আমাদেরকে আরও 7 বছর ওয়েট করতে হবে। তাই যে কোনো মূল্যে আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। এটা শুনে উইল জ্যাককে বলে, আমি তোমাদেরকে খারাপ ওয়েদারের মাঝেই সেখানে পৌঁছে দিব, কিন্তু এর জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। জ্যাক এতে রাজি হয়ে যায়। এবার সামনে এগোতে এগোতে সকাল হয়ে যায়, আর তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে পানির উপরে প্রচুর কাঠের টুকরো ভাসছিল। এটা দেখে উইল বুঝে যায় সামনে পানির অনেক বড় একটা ঝর্ণা আসতে চলেছে। এই জন্য উইল তাড়াতাড়ি বোটটাকে ঘোরানোর ট্রাই করে, কিন্তু তখনই বোটের স্টিয়ারিং জ্যাম হয়ে আটকে যায়, যে কারণে তাদের বোটটা না ঘুরে একটানা সোজা সামনের দিকেও এগোতে শুরু করে। সামনে বড় ঝর্ণা থাকায় এটা দেখে উইল বেশি ঘাবড়ে যায়। এই জন্য সে বোটের মধ্যে ঘুমিয়ে থাকা সবাইকে ডেকে উঠিয়ে দেয়। এবার বাকি সবার সাথে মিলে উইল বোটটাকে রিভার্স করার ট্রাই করতে থাকে, কিন্তু ঠিক তখনই বোটের ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর ততক্ষণে তারা ঝর্ণার একদম কাছাকাছি চলে আসে। পরিস্থিতি দেখে উইল বুঝে যায় যে এখন তাদের কেউই বাঁচাতে পারবে না। এই জন্য সে সবাইকে বলে, বোটের মধ্যে তোমাদের যার যত প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো দ্রুত হাতে নিয়ে নাও। আর এরপরেই তাদের বোটটা বিশাল বড় ঝর্ণা থেকে সোজা নিচে পড়ে যায়। লাকিলি ঝর্ণা থেকে নিচে পানিতে পড়ার পরও কারো প্রাণহানি হয়নি, কিন্তু তাদের বোটটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর তারা কোনো রকমের সাঁতার কেটে নদীর তীরে উঠে আসে। এবার তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই নির্জন জঙ্গলের মাঝখানে তারা ফেসে গেছে, আর ফিরে যাওয়ার জন্য তাদের কাছে কোনো বোটও নেই। তখন উইল সবাইকে জানায় যে এখান থেকে কিছু দূরেই অন্য একটা নদী আছে, সেখানে আমার এক বন্ধু বোট চালাই। আমরা যদি কোনোভাবে সেখান পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। এরপর উইল স্যাটেলাইট ফোনে তার বন্ধুকে কল করে এবং নিজেদের পরিস্থিতির কথা বুঝিয়ে তার থেকে হেল্প চায়। তখন উইলের বন্ধু তাদের হেল্প করতে রাজি তো হয়, কিন্তু এর বদলে সে উইলের কাছে $5000 দাবি করে। তখন উইল তাকে বলে, ঠিক আছে, কাজটা হয়ে গেলে আমি তোমাকে $5000 দিয়ে দিব। এবার সে অন্য নদীটা তাদের বর্তমান জায়গা থেকে বেশ কিছুটা দূরে ছিল, এই জন্য তারা পায়ে হেঁটেই জঙ্গলের রাস্তা দিয়ে নদীর দিকে এগোতে থাকে। আর তখনই তাদের সামনে একটা লেক পড়ে, যেটা তাদের পার হতে হবে। আর যখন পানি ভেতরে নামে, ঠিক তখনই উইলের বানরটা একটা গাছে উঠে জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন সে ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। কিন্তু বানরটার দিকে কারো কোনো খেয়াল থাকে না। তখনই তাদের একসঙ্গে পানির নিচ থেকে কোনো কিছুর নড়াচড়া চোখে পড়ে। সে সবাইকে জানাই যেখানে কিছু একটা আছে, যে আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে চলে গেল, কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয় না। আর ঠিক তখনই তাদের টিমের এক সঙ্গী, যে একদম পেছনে ছিল, তাকে হুট করে অজানা কোনো একটা জিনিস পানির ভেতরে টেনে নিয়ে যায়। এটা দেখে সবাই তাকে খুঁজতে শুরু করে, আর তখনই সেই ছেলেটা পানির নিচ থেকে ভেসে ওঠে, কিন্তু তার পরনের কাপড় ছেঁড়া ছিল এবং সে মারাত্মকভাবে আহত ছিল। এবার তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা বিশাল অ্যানাকোন্ডা সাপ পানি থেকে বেরিয়ে ওই ছেলেটার উপর আবার অ্যাটাক করে বসে। এত বড় সাপ দেখে সবাই চিৎকার করে ওঠে, আর অ্যানাকোন্ডাটা দেখতে দেখতেই সবার চোখের সামনে ছেলেটাকে মেরে ফেলে। এরপর তারা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ে পানি থেকে ডাঙ্গায় উঠে আসে। আর এখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত বিশাল সাপ তারা জীবনেও দেখেনি। এখানে উইল সবাইকে বলে যে এটা একটা মানুষ খেকো অ্যানাকোন্ডা সাপ, তাই আমাদের জলদি এখান থেকে বের হতে হবে। তখন জন জিজ্ঞেস করে, যদিও অ্যানাকোন্ডাটা আবার আমাদের পিছু নেই, তাহলে আমরা কি করব? উত্তর উইল বলে, অ্যানাকোন্ডার একজন মানুষের বডি হজম করতে কয়েক সপ্তাহ সময় লেগে যায়, তাই এখান থেকে নিরাপদে পালানোর জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তখন টিমের একজন বলে, আমাদের তাড়াতাড়ি সেই বোট পর্যন্ত পৌঁছাতে হবে, আর একবার বোট পেয়ে গেলে আমরা এই প্রজেক্টের আশা ছেড়ে দিয়ে সোজা নিজেদের বাড়ি ফিরে যাব। এই কথা শুনে জ্যাক রেগে যায় আর বলে, আমরা যখন এত কষ্ট করে এত দূরে চলে এসেছি, তখন মিশন কমপ্লিট করেই যাব, কারণ যেই ফুলটা আমরা নিতে এসেছি সেটার দাম কোটি টাকার উপর। তখন টিমের বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ফুলের চক্করে আমাদের জীবনও যেতে পারে, কিন্তু জ্যাক স্বাভাবিকভাবেই অনেক লোভী আর যখন একজন মানুষ ছিল, তাই সেই ফুলটা ছাড়া কোনোভাবেই বাড়ি ফিরে যেতে চায় না। তখন ক্যাপ্টেন উইল জ্যাককে বলে, আমি শুধু তোমাদেরকে আমার বন্ধুর বোট পর্যন্ত পৌঁছে দিব, এরপর আমাদের এই জার্নি ওখানেই শেষ হয়ে যাবে। এটা শুনে জ্যাক উইলকে মনে করিয়ে দেয় যে তুমি আমার সাথে ডিল করেছিলে, যার জবাবে উইল বলে, ডিল চলোই যাক, টাকার জন্য আমি চাই না যে নতুন করে আর কোনো মানুষের জীবন যাক। এবার তারা সবাই মিলে ডিসাইড করে প্রথমে আমরা বোট পর্যন্ত পৌঁছাই, এরপর বোট ওঠার পর আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত নাকি মিশন কন্টিনিউ করা উচিত। এরপর তারা সবাই মিলে জঙ্গলের মাঝখান দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। রাস্তায় হাঁটতে হাঁটতে উইল সোফিয়াকে বলে,
আমি জ্যাককে বিপদের ব্যাপারে আগে থেকেই সাবধান করেছিলাম, কিন্তু সে আমাকে এক্সট্রা ডলার দেওয়ার লোভ দেখায় আর বলে আমি যেন এই বিপদের কথা তোমাদেরকে না জানাই। তাই এখানে শুধু জ্যাকের কোনো ভুল নেই, এতে সব ভুল আমারই। আমার উচিত ছিল সময় মতো তোমাদের সবাইকে জঙ্গলের এই বিপদের ব্যাপারে জানিয়ে দেওয়া। এবার তারা যখন বোটের দিকে এগোতে থাকে তখনই পেছন থেকে তারা খেয়াল করে যে তাদের এক সঙ্গীর কাঁধের উপর কালো কালারের কি যেন একটা লেগে আছে। আর উইল যখন তার শার্টটা উপরে তোলে যে রক্তচোষা ছোট ছোট অনেকগুলো পোকা তার পুরো বডিতে আটকে আছে। এরপর উইল লাইটার জ্বালিয়ে সাবধানে এক এক করে পোকাগুলোকে শরীর থেকে ছাড়িয়ে নেয়। এবার টানা অনেকক্ষণ ধরে পায়ে হেঁটে জার্নি করার পর তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। এই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য সবাই একসাথে এক জায়গায় বসে পড়ে। এবার বিশ্রাম শেষে জন যেই না জুতাটা পরতে যায় ঠিক তখনই তাদের চাইনিজ সঙ্গীটি ওই জুতার ভেতরে কিছু একটা দেখতে পায় এবং জনকে জুতোটা পরতে বাধা দেয়। তারা যখন জুতোটার দিকে খেয়াল করে তখন সেটার ভেতর থেকে একটা মাকড়সা বেরিয়ে আসে। আর এটা কোনো নর্মাল মাকড়সা ছিল না, বরং এই মাকড়সার বিষ এতটাই কড়া যে এর মাত্র এক কামড়েই পুরো শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে। তখনই জ্যাক মহাখুশি হয়ে মাকড়সাটাকে একটা বক্সে বন্দি করে নেয় এবং বলে তুমি তো মানুষের শরীর অবশ করার মতো একটা দারুণ মেডিসিন খুঁজে পেয়েছো, যা বিক্রি করে আমরা অনেক টাকা কামাতে পারবো। অন্যদিকে উইলের সে বন্ধুকে দেখানো হয় যার কাছে বোট আছে, আর এখন সে নদী পথেই তাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই তাদের বোটের নিচে কোনো একটা জিনিসের সজোরে ধাক্কা খায়, তাই সে পানির ভেতর এদিক ওদিক তাকাতে থাকে। আর তখনই সে বিশাল বড় অ্যানাকন্ডাটা দেখতে পায়। সাপটা দেখে উইলের বন্ধু ভয়ে কাঁপতে থাকে এবং তাড়াহুড়ো করে বোট ঘুরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে অ্যানাকন্ডাটা এসে তার উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। এবার বোটে কেউ না থাকার কারণে বোটটা আনকন্ট্রোলড হয়ে অনেক স্পিডে সামনের দিকে ছুটে যেতে থাকে। আর এক পর্যায়ে সামনের ঝোপের সাথে সজোরে ধাক্কা খেয়ে সেটা ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্ট হওয়ার দৃশ্যটা উইল আর বাকি টিমের লোকেরাও কিছুটা দূর থেকে দেখতে পায়। এবার তারা দৌড়াতে দৌড়াতে সে বোটের কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখে বোটটা ব্লাস্ট হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটা দেখে সবাই চরম হতাশ হয়ে পড়ে, কারণ এই জঙ্গল থেকে বের হওয়ার এটাই একমাত্র শেষ ভরসা ছিল। এবার তারা ভাঙা বোটটার মধ্যে নিজেদের দরকারি জিনিসপত্র খুঁজতে থাকে, আর যতটুকু বেঁচে থাকা জিনিস তারা পায় সেটা উঠিয়ে নিজেদের কাছে রেখে দেয়। কিন্তু যেই জিনিসটা তাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেটা তারা কোথাও খুঁজে পায় না। আসলে তাদের মনে হয়েছিল যে বোটের মধ্যে হয়তো তারা একটা স্যাটেলাইট ফোন পেয়ে যাবে, আর স্যাটেলাইট ফোনের সাহায্যে রেস্কিউ টিমকে কল করে তারা সাহায্য চাইতে পারবে। কিন্তু তারা সেখানে কোনো স্যাটেলাইট ফোন পায় না, আর এতে তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ জঙ্গল থেকে বের হওয়ার আর কোনো উপায় তাদের জানা ছিল না। তখন তাদের টিমের চাইনিজ সঙ্গীটি বলে এখানে কিছু আদিবাসী লোক থাকে যারা হাজার বছর ধরে এই জঙ্গলে বসবাস করে আসছে, তাই আমরা যদি কোনোভাবে তাদেরকে খুঁজে বের করতে পারি তাহলে হয়তো তারা আমাদের এই জঙ্গল থেকে বের হতে সাহায্য করবে। এই ছেলেটার কথা বাকি সবার কাছে বেশ যৌক্তিক মনে হয়। এরপর তারা সবাই মিলে সেই আদিবাসী গোষ্ঠীকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর কিছুটা দূরে যাওয়ার পরই তারা উইলের সে বোটওয়ালা বন্ধুর ডেড বডি দেখতে পায়, যাকে কিছুক্ষণ আগে অ্যানাকন্ডাটা গিলে খেয়েছিল, আর এখন আবার তাকে উগলে বাইরে বের করে দিয়েছে। এটা দেখে উইল সবাইকে জানায় অ্যানাকন্ডাটা কোনো বড় শিকার গিলে খাওয়ার পর অনেক লেজি হয়ে যায়, আর সে তার শিকারকে তখনই পেট থেকে উগলে দেয় যখন সে বুঝতে পারে যে চারদিকে কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে। তার মানে হলো এই জঙ্গলে আরও কোনো অ্যানাকন্ডা ঘুরে বেড়াচ্ছে, তাই অন্ধকার হয়ে যাওয়ার আগেই আমাদের যে কোনো মূল্যে আদিবাসীদের গ্রাম পর্যন্ত পৌঁছাতে হবে, না হলে রাতের অন্ধকারে এই অ্যানাকন্ডাগুলো এক এক করে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। তাই তারা আবার সামনের দিকে হাঁটা শুরু করে এবং কিছুক্ষণ পর তারা আদিবাসী গোষ্ঠীর সেই গ্রামেও পৌঁছে যায়। কিন্তু সেখানে তারা কোনো আদিবাসীকে দেখতে পায় না, পুরো গ্রামটা একদম ফাঁকা পড়েছিল। কিছুটা সামনে যাওয়ার পর তাদের চোখে মরা একটা বিশাল বড় অ্যানাকন্ডা পড়ে, যার পেট ছেঁড়া ছিল এবং ভেতরে একজন মানুষের ডেড বডিও দেখা যাচ্ছিল। এটা দেখে তারা পরিষ্কার বুঝতে পারে এই সাপটাকে গ্রামের লোকেরাই মিলে মেরেছে, কারণ সাপটা হয়তো তাদের কারোর উপর হামলা করেছিল। আর এখন গ্রামের লোকেরা এই জায়গা ছেড়ে পালিয়েছে, কারণ তারা জানতো যে তারা যেহেতু একটা সাপ মেরেছে তাই এই সাপের বাকি সঙ্গীরাও যে কোনো সময় প্রতিশোধ নিতে তাদের উপর অ্যাটাক করতে আসবে। ঠিক এই ভয়েই গ্রামের লোকেরা নিজেদের বাড়িঘর ছেড়ে এখান থেকে পালিয়েছে। এবার গ্রামের লোকদের সাহায্য না পাওয়ায় তারা পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তখনই উইল সবাইকে বলে এখন আমাদের নিজেদের বাঁচার পথ নিজেদেরই বের করতে হবে, তাই চলো আমরা সবাই মিলে গাছ কেটে একটা কাঠের বোট বানাই। এটা শুনে বাকি সবার কাছে উইলের আইডিয়াটা দারুণ মনে হয়। এরপর তারা সবাই মিলে কাঠ জড়ো করে এবং তারা বোট বানানোর কাজে লেগে পড়ে। আর এদিকে জ্যাক যখন বোট বানানোর জন্য জঙ্গলে কিছু খুঁজতে থাকে ঠিক তখনই তার চোখে একটা ব্লাড অর্কিড ফুল পড়ে। এটা দেখে জ্যাক এক্সাইটেড হয়ে সবাইকে নিজের দিকে ডাকে আর বলে যে ব্লাড অর্কিড ফুলের আসল জায়গাটা নিশ্চিত এই আশেপাশেই কোথাও হবে। পাশাপাশি জ্যাক এই লজিকটাও বুঝতে পারে যে এখানকার সাপগুলো এত বিশাল সাইজের হওয়ার মেন কারণ হলো এরা এই ব্লাড অর্কিড ফুল খেয়েই বেঁচে আছে, আর এখন জ্যাক যে কোনো মূল্যে এই ফুলগুলো সংগ্রহ করতে মরিয়া হয়ে ওঠে। এই জন্য জ্যাক বাকিদের কনভিন্স করার চেষ্টা করে আমাদের এখনই ব্লাড অর্কিড ফুলগুলো খুঁজতে যাওয়া উচিত, কিন্তু টিমের আর কেউই তার এই পাগলামি মানতে রাজি হয় না, আর এতে জ্যাক ভীষণ রেগে যায়। অন্যদিকে উইল অনেকগুলো কাঠ একসাথে জোড়া লাগিয়ে মোটামুটি চলার মতো একটা বোট রেডি করে ফেলে।
ব্যাস, এখন শুধু তাদের বোটটা পানিতে ভাসিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে টিমের একজন সঙ্গী, যার নাম জন, সে স্পাইডারের কামড়ের কারণে তার পা মারাত্মকভাবে ফুলে গিয়ে ব্যথায় অকেজো হয়ে পড়ে। এবার জন নিজের পায়ে কোনো মলম লাগানোর আশায় জ্যাকের ব্যাগটা খুলে চেক করে। তার ধারণা ছিল হয়তো জ্যাকের ব্যাগে ফার্স্ট এডের কোনো মলম বা ব্যান্ডেজ পাওয়া যেতে পারে। কিন্তু যখন সে জ্যাকের ব্যাগ খোলে তখন সেখানে মলমের বদলে একটা পিস্তল আর একটা স্যাটেলাইট ফোন দেখতে পায়। আসলে পিস্তল আর স্যাটেলাইট ফোনটা উইলের সে বন্ধুর ছিল, যে বোট নিয়ে তাদেরকে রিসিভ করতে আসছিল। কিন্তু মাঝ রাস্তায় তাকে অ্যানাকোন্ডায় খেয়ে ফেলার পর তার বোটটা ঝোপের সাথে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যায়। আর যখন তারা সে ব্লাস্ট হওয়া ভাঙা বোটে দরকারি জিনিসপত্র খুঁজছিল, ঠিক তখনই জ্যাক লুকিয়ে এই পিস্তল আর স্যাটেলাইট ফোনটা নিজের ব্যাগে ভরে নিয়েছিল। কিন্তু সে ইচ্ছে করে স্যাটেলাইট ফোনের ব্যাপারে টিমের কাউকে কিছু জানায়নি, কারণ জ্যাক মোটেও চায়নি যেখানে কোনো রেস্কিউ টিম আসুক। সে জানতো যে রেস্কিউ টিম চলে আসলে তারা সবাইকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আর যে ব্লাড অর্কিড ফুলের জন্য তারা তো দূরে এসেছে সেটার কোনোদিনও পাওয়া হবে না। লুকিয়ে ফোন রাখার ব্যাপারটা দেখে জনের জ্যাকের উপর প্রচণ্ড রাগ হয়। আর ঠিক তখনই জ্যাক সেখানে চলে আসে। তখন জন রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, যখন তোমার কাছে একটা আস্ত স্যাটেলাইট ফোন ছিল এবং সেটা নিয়ে আমরা হেল্প চাইতে পারতাম, তখন তুমি এত বড় বিপদের মাঝেও এই ফোনের কথাটা আমাদের থেকে কেন লুকিয়েছিলে? এটা শুনে জ্যাক খুব ক্যাজুয়ালি উত্তর দেয়, কারণ রেস্কিউ টিম চলে আসলে আমার ফুলটা না নিয়ে খালি হাতে এখান থেকে ফিরে যেতাম। তাই মিশন সাকসেসফুল করার স্বার্থেই আমি তোমাদের কাছ থেকে স্যাটেলাইট ফোনটা লুকিয়ে রেখেছিলাম। এমন স্বার্থপর কথা শুনে জনের আরও রাগ বেড়ে যায় এবং সে বলে যে একটা ফালতু ফুলের চেয়ে আমাদের জীবনের দাম অনেক বেশি। আমি এক্ষুনি গিয়ে সবাইকে তোমার এই বেমানির কথা জানিয়ে দিব। কিন্তু জন স্যাটেলাইট ফোন দিয়ে পুলিশের সাথে কথা বলার আগেই জ্যাক বক্সে বন্দি রাখা সেই বিষাক্ত মাকড়সাটাকে জনের হাতের উপর ছুঁড়ে মারে, আর মাকড়সাটা মুহূর্তের মাঝেই জনকে কামড়ে দেয়। বিষাক্ত মাকড়সার কামড়ে জন ব্যথায় মারাত্মকভাবে ছটফট করতে থাকে। আর সুযোগ বুঝে জ্যাক সে মাকড়সাটাকে আবার বক্সের ভেতর বন্দি করে সেখান থেকে কেটে পড়ে, আর সোজা গিয়ে টিমের বাকি লোকদের সাথে এমনভাবে মেশে যেন কিছুই হয়নি, যেখানে সবাই এখান থেকে যাওয়ার জন্য একদম রেডি ছিল। কিন্তু তারা খেয়াল করে যে জন এখনও ফিরে আসছে না, তাই সোফিয়া জনকে চেক করতে যায়। আর যখন সে জনের কাছে পৌঁছায় তখন সে দেখে যে জন চুপচাপ পড়ে আছে এবং তার পুরো বডি প্যারালাইজড হয়ে শক্ত হয়ে গেছে। পাশাপাশি সোফিয়া জনের হাতের উপর সে বিষাক্ত মাকড়সার কামড়ের দাগটাও স্পষ্টভাবে দেখতে পায়। দাগটা দেখে সোফিয়া পরিষ্কার বুঝতে পারে এটা নিশ্চিতভাবেই জ্যাকের কাজ। তাই সে রেগে গিয়ে সোজা জ্যাকের কাছে আসে আর তাকে বলে, লাস্টবার জনকে তোমার সাথে দেখা গিয়েছিল, সত্যি করে বলো জনের সাথে তুমি কি করেছো? সে তো ব্যথায় অবশ্যই পড়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই অবশ্যই পড়ে থাকা জনের কাছে একটা বিশাল বড় অ্যানাকোন্ডা চলে এসেছে, আর সাপটা আচমকা জনের উপর অ্যাটাক করে বসে। ব্যথায় আর ভয়ে জন চিৎকার করে ওঠে, যা শুনে বাইরে থাকা লোকেরাও বুঝতে পারে যে জন মারাত্মক কোনো বিপদে পড়েছে। এই জন্য তারা সবাই দৌড়ে জনের কাছে আসে, কিন্তু সেখানে পৌঁছাতেই তারা শিউরে ওঠে। তারা দেখে যে একটা বিশাল অ্যানাকোন্ডা সাপ জনকে আস্ত জ্যান্ত গিলে খাচ্ছে। চোখের সামনে সঙ্গীর এমন মর্মান্তিক মৃত্যু দেখে সবাই অনেক বেশি ভেঙে পড়ে। এরপর তারা যখন বিষণ্ণ মনে পুনরায় নদীর কাছে ফিরে আসে তখন দেখে এত কষ্ট করে তারা যে বোটটা বানিয়েছিল সুযোগ বুঝে জ্যাক সেটা একা চুরি করে নিয়ে পালিয়েছে। এটা দেখে সবাই একেবারেই হতাশ হয়ে পড়ে, কারণ এখন তারা পুনরায় ভয়ঙ্কর জঙ্গলে ফেসে গেছে। আর আশেপাশে অ্যানাকোন্ডার ভয় তো আছেই, কিন্তু তবুও তারা সাহস না হারিয়ে প্ল্যান করে যে আমাদের যে কোনো মূল্যে জ্যাকের কাছ থেকে আমাদের বোটটা আবার ছিনিয়ে আনবো, কারণ জ্যাক এখন নিশ্চিতভাবেই ব্লাড অর্কিড ফুলের জায়গায় যাচ্ছে। আর যখন সে বোট দাঁড় করিয়ে ফুল ছিঁড়তে যাবে ঠিক তখনই আমরা লুকিয়ে তার কাছ থেকে বোটটা চুরি করে পালাবো। এরপর তারা ঘুটঘুটে অন্ধকারের মাঝেই জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে এগোতে শুরু করে। আর ঠিক তখনই তাদের চাইনিজ সঙ্গী পা পিছলে নদীর পানিতে পড়ে যায়, আর পানিতে পড়ার সাথে সাথেই একটা বড় অ্যানাকোন্ডা এসে তাকে গিলে ফেলে। আর এখন সেই সাপটা বাকিদেরও পেছনে তাড়া করতে শুরু করে। এরপর তারা নিজেদের বাঁচাতে জানপ্রাণ দিয়ে পালাতে পালাতে পাহাড়ি একটা বড় গুহার ভেতরে ঢুকে পড়ে। গুহার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার ছিল, তার একটা দিক থেকে আলোর আভা দেখতে পায় যেখান থেকে অনায়াসে বাইরে বের হওয়া যেত। এরপর তারা গুহার ওই সরু পথ দিয়ে এক এক করে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু যেই তাদের একদম লাস্ট সঙ্গী ওই টানেল থেকে বাইরে বের হতে যায় তখন তার শরীর ওই টানেলের মাঝে আটকে যায়। এবার যেই বাঘের সবাই মিলে তাকে টেনে বাইরে বের করে আনে ঠিক তখনই গুহার ভেতর থেকে ওই অ্যানাকোন্ডাটা নিজের মাথা বের করে তাকে খাওয়ার ট্রাই করে, কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে সোফিয়া এক কোপে ওই অ্যানাকোন্ডার মাথাটা কেটে তাকে মেরে ফেলে এবং নিজের সঙ্গীর জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ টেকে না। ঠিক তখনই পেছন থেকে অন্য আরেকটা অ্যানাকোন্ডা এসে তাদের ঠিক ওই সঙ্গীটাকে মুখে কামড়ে তুলে নিয়ে যায়, যাকে তারা একটু আগে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এবার এখানে উইল বিন্দুমাত্র দেরি না করে ওই অ্যানাকোন্ডার পিছু ধাওয়া করে, আর যেই সাপটা একটা উঁচু গাছে উঠে তাদের সঙ্গীকে গিলতে যাবে ঠিক তখনই নিচ থেকে উইল তাক করে সাপটার মাথায় একটা বড় চাকু ছুঁড়ে মারে, যার ফলে অ্যানাকোন্ডাটার সাথে সাথেই মারা যায় এবং তাদের সঙ্গীটা নিচে পড়ে যায়। অন্যদিকে এখন জ্যাককে দেখানো হয় যে অবশেষে ব্লাড অর্কিড ফুলের সেই নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পৌঁছাতেই
তার চোখের সামনে ফুটে থাকা প্রচুর ব্লাড অর্কিড ফুল দেখতে পায়। আর এত দুর্লভ ফুল দেখে জ্যাক খুশিতে পাগল প্রায় হয়ে যায়, কারণ সে জানতো এই ফুলগুলো বেচেই সে রাতারাতি কোটিপতি হতে চলেছে। অন্যদিকে বাকি টিমের লোকেরাও জ্যাকের পিছু নিতে নিতে ঠিক সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায়, আর তারা সবাই ঝোপের আড়ালে লুকিয়ে জ্যাকের উপর নজর রাখতে থাকে। এরপর জ্যাক যেই না বোট থেকে নেমে ফুলগুলো কাটার জন্য সামনে এগোয়, ঠিক তখনই সুযোগ বুঝে তারা দূরে বোটটার কাছে চলে যায়। কিন্তু তারা সবাই মিলে বোটটা নিয়ে সেখান থেকে পালানোর আগেই জ্যাক তাদের পায়ের আওয়াজ শুনে ফেলে এবং সাথে সাথে পিস্তল বের করে সবাইকে গান পয়েন্টে দাঁড় করিয়ে দেয়। এবার বাকি সবার মনে নিজের ভয়টা পুরোপুরি ঢুকিয়ে দেওয়ার জন্য জ্যাক নির্দয়ভাবে উইলের কাঁধে গুলি করে, যার ফলে উইল মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এটা দেখে টিমের বাকি লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার জ্যাক তাদের এই ভয়ের সুযোগ নিয়ে সোফিয়াকে একটা খালি ব্যাগ ধরিয়ে দেয় এবং তার মাথার উপর বন্দুক তাক করে বলে, এখন ওই পাহাড়ের কিনারে গিয়ে ব্লাড অর্কিড ফুলগুলো পেরে আনতে হবে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি এখানেই তোমাকে গুলি করে মেরে ফেলবো। এবার নিজের প্রাণ বাঁচাতে না চাইতেও সোফিয়া ফুল আনার জন্য রাজি হয়ে যায় এবং কাঁধে ব্যাগ নিয়ে কাঁপতে কাঁপতে সেই ফুলগুলোর দিকে এগোতে থাকে। কিন্তু সেই ফুলগুলোর কাছে পৌঁছানোর জন্য সোফিয়াকে একটা সরু পড়ে থাকা গাছের ডালের উপর দিয়ে ব্যালেন্স করে যেতে হচ্ছিল। আর ঠিক তখনই সে নিচে বিশাল বড় একটা গর্তের দিকে তাকিয়ে দেখতে পায় নিচে দুইটা মেল আর ফিমেল অ্যানাকোন্ডা মিলন করছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে সোফিয়া ভয়ে জমে যায়, কিন্তু নিজের বুকে পাথর চেপে সে সাবধানে ব্যালেন্স করে ঠিকই ফুলগুলো পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে তাড়াতাড়ি করে বেশ কয়েকটা ফুল ছেড়ে ব্যাগে ভরতে শুরু করে। আর যখন সে ব্যাগটা ব্ল্যাক অর্কিডে ভরে আবার আগের জায়গায় ফিরে আসতে থাকে, তখন সে মাঝপথে দাঁড়িয়ে জ্যাককে ওয়ার্নিং দেয় যে তুমি এখনই তোমার বন্দুকটা নিচে ফেলে দাও, না হলে আমি ফুলে ভরা এই ব্যাগটা সোজা সাপের গর্তে ফেলে দিব। এই ব্ল্যাকমেল শুনে জ্যাক রেগে আগুন হয়ে যায়, আর সে সোফিয়ার বন্ধুর পায়ের কাছে একটা ফাঁকা গুলি চালিয়ে হুমকি দেয়, যদি তুমি এখনই ব্যাগটা আমার দিকে ছুড়ে না দাও তাহলে আমি পরের গুলিটা দিয়ে তোমার বন্ধুকে মেরে ফেলবো। এবার নিজের বন্ধুর জীবন বাঁচাতে সোফিয়াকে বাধ্য হয়েই ফুল ভরা ব্যাগটা জ্যাকের দিকে ছুড়ে দিতে হয়। আর জ্যাক যেই লোভ সামলাতে না পেরে নিচ থেকে ব্যাগটা উঠাতে যায়, ঠিক তখনই উইল পেছন থেকে এসে তার উপর সজোরে অ্যাটাক করে দেয়। অতর্কিত এই হামলায় জ্যাক ব্যালেন্স হারিয়ে ফেলে, যার কারণে তার হাত থেকে ব্যাগটা ছুটে গিয়ে একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। আর ব্যাগটা মাটিতে পড়ার সাথে সাথেই ভেতরে লুকিয়ে থাকা সেই বিষাক্ত মাকড়সাটা ব্যাগ থেকে বাহিরে বেরিয়ে আসে। এবার জ্যাক যেই তাড়াহুড়ো করে পুনরায় ব্যাগটিকে মাটি থেকে উঠিয়ে নিজের কাঁধে ঝোলাতে যায়, ঠিক তখন এই মাকড়সাটা জ্যাকের ঘাড়ে কামড় দেয়। মুহূর্তের মাঝেই করা বিষের কারণে জ্যাকের পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। আর সে টাল সামলাতে না পেরে ফুল ভরা ব্যাগটার সাথেই সেই সাপের গর্তে গিয়ে পড়ে, যেখানে আগে থেকে দুইটা বিশাল বড় মানুষ খেকো অ্যানাকোন্ডা তার অপেক্ষা করছিল। এবার গাছের ডালের উপরে থাকা সোফিয়া সাবধানে ব্যালেন্স করে আর বন্ধুর দিকে ফিরে যাওয়ার ট্রাই করতে থাকে, কিন্তু ঠিক তখনই তার পা স্লিপ করে এবং সেও সোজা নিচে পানিতে পড়ে যায়। লাকিলি এই সময় বিশাল অ্যানাকোন্ডা দুইটার নজর গর্তে পড়া জ্যাকের দিকে আটকে ছিল, তাই একটা অ্যানাকোন্ডা প্যারালাইজড জ্যাককে পেঁচিয়ে মেরে ফেলে। আর এই সুযোগের ফায়দা উঠিয়ে সোফিয়া তাড়াতাড়ি পানি থেকে উঠে নিজের বন্ধুর কাছে চলে আসে। ঠিক তখনই আরেকটা অ্যানাকোন্ডা তাদেরকে উপর থেকে পালাতে দেখে ফেলে এবং সেটা হিংস্রভাবে তাদের পিছু নিতে শুরু করে। এবার এখানে তাদের এক নারী সঙ্গী দারুণ একটা বুদ্ধি খাটায়। সে বোট থেকে একটা তেলের ক্যান হাতে তুলে নেয় এবং জোরে জোরে চিল্লিয়ে অ্যানাকোন্ডাটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। এরপর ওই অ্যানাকোন্ডাটা যখন হা করে মেয়েটার উপর অ্যাটাক করতে আসে, তখন সে মেয়েটাকে খাওয়ার বদলে তার হাতে থাকা তেলের ক্যানটাই মুখে গিলে নেয়। এবার এই সুযোগের ফায়দা উঠিয়ে উইল তাড়াতাড়ি ওই অ্যানাকোন্ডার মুখে গুলি চালানোর ট্রাই করে, যেন তেলের ক্যানটা ব্লাস্ট হয়ে সাপটার মুখেই ফেটে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত উইলের পিস্তলের সব গুলি শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের অন্য একজন সঙ্গী একটা সিঙ্গেল ফ্লেয়ার গান দিয়ে সোজা অ্যানাকোন্ডার মুখের ভেতর ফায়ার করে দেয়, যার ফলে জ্বলন্ত ফ্লেয়ারের কারণে তার মুখে আগুন লেগে যায়। আর সাপটা ব্যথায় ছটপট করতে করতে পুনরায় আবার সে গর্তে পড়ে যায়, যেখানে অন্য সাপটাও ছিল। আর আগুনের স্পর্শে আসাই ঠিক তখনই অ্যানাকোন্ডার মুখের ভেতরে থাকা ওই তেলের কানটা প্রচণ্ড শব্দে ব্লাস্ট হয়ে যায়। এত বড় ব্লাস্টের কারণে পাহাড়ের চারদিক থেকে মাটি ভেঙে পড়তে থাকে, যার মাঝে পাহাড়ের বড় বড় পাথরও ধসে পড়তে থাকে। আর এর পাশাপাশি তাদের সে বহুকাঙ্ক্ষিত ব্লাড অর্কিড ফুলগুলোও গর্তের মাঝে গিয়ে পড়ে। এখানে একটা অ্যানাকোন্ডা ধসে পড়া মাটির নিচ থেকে বাইরে বের হওয়ার ট্রাই করতে থাকে। ঠিক তখনই পাহাড়ের উপর থেকে বিশাল একটা বড় পাথর সোজা সে অ্যানাকোন্ডার উপর চাপা পড়ে। আর এখানে কোটি টাকার ব্লাড অর্কিড ফুলের সাথেই বিশাল ওই অ্যানাকোন্ডা দুটাও মাটির নিচে সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। আর এভাবে এই জঙ্গলে রাজত্ব করে অ্যানাকোন্ডা দুইটা শেষমেশ মারা যায়। শেষে আমরা দেখতে পাই উইল, সোফিয়া এবং বেঁচে থাকা তাদের দুই সঙ্গী সে কাঠের বোটে বসে অভিশপ্ত এই জঙ্গল থেকে নিরাপদে বাহিরের দিকে ফিরে যাচ্ছে। পাশাপাশি উইলের পোষা বানানোটাও তাদের সাথেই ছিল। আর এখানে বোটের এক কোনায় বসে সোফিয়া উইলের কাঁধের ক্ষতে মলমপটি করে দিচ্ছিল। এই দুজনের চোখের বাসি আর কেয়ারিং দেখে আমরা সহজেই বুঝতে পারি যে কঠিন এই বিপদের মাঝে তারা দুজন একে অপরকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে। আর ঠিক এই সুন্দর মুহূর্তটার সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।